7 বছর পর প্রাক্তনের সাথে দেখা, আর তারপর যা হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রায় 2 বছর পর ছেলেটার প্রাক্তন ছেলেটাকে মেসেঞ্জারে নক করলো, আর নক দিয়ে বলতেছে তুমি লন্ডনে কোথায় থাকো। তখন ছেলেটা তার প্রাক্তনকে বলতেছে কেন কিছু উপহার দিবা নাকি। তখন মেয়েটাও ছেলেটাকে বলতেছে দিতেও পারি। তারপর ছেলেটা মেয়েটাকে অ্যাড্রেস দিল, আর তখন ছেলেটা তার প্রাক্তনকে জিজ্ঞেস করলো তোমার স্বামী বাচ্চা কেমন আছে। আর এভাবে কিছু কথা বলার পর ছেলেটা লাইন থেকে বের হয়ে যায়। আর তার ঠিক 2 ঘন্টা পর হঠাৎ করে ছেলেটার দরজাকে যেন নক দেয়। যখন ছেলেটা দরজা খুলতে গেল, আর দরজা খুলে দেখে ছেলেটার বাসায় তার প্রাক্তন চলে আসছে, আর সাথেই আছে মেয়েটার স্বামী আর মেয়েটার 2টা বাচ্চা। তখন ছেলেটা অবাক হয়ে গেল, ও তো আমেরিকায় থাকে, ও কি করে লন্ডনে আসলো। কিছুক্ষণ আগে তোর সাথে কথা হলো। মেয়েটার বিয়ে হওয়ার 3 বছর পর পরে মেয়েটা আমেরিকা চলে যায় তার স্বামীর কাছে, আর মেয়েটার সাথে ছেলেটার সাথে সম্পর্ক ব্রেকআপ হয়েছে আজ প্রায় 7 বছর মতো হয়ে গেছে। আগে তারা দুজনেই ঢাকায় থাকতো। যাই হোক, তারপর ছেলেটা মেয়েটার স্বামীর সাথে হ্যান্ডশিপ করে ঘরে নিয়ে আসলো তাদেরকে। তখন ছেলেটার প্রাক্তন ছেলেটাকে জিজ্ঞেস করতেছে তুমি কি এখানে একাই থাকো নাকি আরো কেউ থাকে। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে এখানে আমার একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে, ওরা ছুটিতে দেশে গেছে, যার জন্য এখন আমি একাই আছি। তুমি যদি আর কিছুক্ষণ পর আসতে তাহলে আমাকে পেতা না, তোমাদের দাঁড়িয়ে থাকতে হতো। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে যদি বলেই আসতাম তাহলে তো সারপ্রাইজ দেওয়া হতো না। তখন মেয়েটা এটাও বলল আজকে তুমি আমাদের জন্য রান্না করবা, আজকে তোমার বাসায় রাতে খেয়ে চলে যাব। তখন ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে। আর তার কিছুক্ষণ পর যখন ছেলেটা রান্নাঘরে গেল, তখন দেখলো ছেলেটার আগে মেয়েটা রান্নাঘরে চলে আসছে। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে সেই 7 বছর আগে তোমাকে আমার হাতে রান্না খাওয়াইছিলাম, আর এতদিন পরে এখানে আসছি, আজকে না হয় আবার আমার হাতে রান্না খেলে। তুমি এক কাজ করো, আমার স্বামী এখানে একা একা বসে আছে, তুমি ওকে সময় দাও। আর তারপর ছেলেটাও মেয়েটাকে বললো আচ্ছা ঠিক আছে। আর এটা বলে ছেলেটা মেয়েটার স্বামীর কাছে চলে গেল। যখন মেয়েটার স্বামী ছেলেটাকে দেখলো, তখন মেয়েটার স্বামী একটু বিব্রত বোধ করছিল, আর পাশেই বাচ্চা 2টা বসে আছে। তখন ছেলেটা বুঝতে পারলো ওর স্বামী তো ভালো করেই জানে ওর সাথে আমার সম্পর্ক ছিল, এজন্য হয়তো বা লজ্জা বোধ করছে। তারপর ছেলেটা মেয়েটার স্বামীকে বলল দেখেন ভাই আপনি লজ্জা পাবেন না, পরিস্থিতির শিকার হয়ে মানুষকে অনেক কিছুই করতে হয়। তখন ছেলেটা মেয়েটার স্বামীকে মজা করে বলল আমি তো চিন্তায় আছি, মোহনা তো রান্না করতেছে, যদি খাবারের সাথে উল্টাপাল্টা মিশিয়ে ফেলে তাহলে তো আমি শেষ। যখন ছেলেটার কাছ থেকে মেয়েটার স্বামী এই কথা শুনলো, তখন মেয়েটার স্বামীও হেসে দিল। তখন মেয়েটার স্বামী ছেলেটাকে বলতেছে ভাই আপনি কি যে বলেন, যদি মারার হতো তাহলে আমাকে অনেক আগেই মেরে ফেলতো, মোহনা অনেক ভালো একটা মেয়ে। আমি তো জানি আপনি মোহনাকে ছেড়ে যান নাই, মোহনাই আপনাকে ছেড়ে গেছে। আসলে আপনাদের সম্পর্ক মোহনার বাবা মানতে চায় নাই, এক পর্যায়ে মোহনা বাধ্য হয়ে আমাকে বিয়ে করছে। মাঝে মাঝে নিজেকে ভিলেন মনে হয় জানেন। তখন ছেলেটা মেয়েটার স্বামীকে বলতেছে এগুলো কি বলতেছেন ভাই, আপনাদের সুন্দর সংসার, 2টা বাচ্চা আছে, এগুলো বললে হয়, আপনার তো সুখে থাকার কথা। তখন মেয়েটার স্বামী ছেলেটাকে বলতেছে আলহামদুলিল্লাহ আমরা সুখেই আছি, যার কিনা মোহনার মতো এত ভালো একটা স্ত্রী আছে সে কি কষ্টে থাকতে পারে। তবে আমি চাইলে 7 বছর আগে ভিলেন না হয়ে নায়কও হতে পারতাম, ইচ্ছেও করছিল নায়ক হওয়ার জন্য। কিন্তু যেদিন প্রথম মোহনাকে দেখছিলাম সেদিন মোহনা আমাকে বলল ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর তখন আমি বুঝতেও পারছিলাম মোহনা হয়তোবা তার সাথে আমার সাথে বিয়ে হোক এটা চাচ্ছিল না, সে হয়তো বিয়ে ভেঙে দিতে চাচ্ছিল। কিন্তু আমি যখন মোহনাকে দেখি তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগে যায়। তখন আমার কাছে মনে হয়েছিল এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে হয়তো আমি মারাই যাব। আর মোহনাকে দেখার পর সেদিন আমি আর নায়ক হতে পারিনি, ভিলেনই হয়ে গেলাম। তখন মোহনার স্বামী এটাও বলল জানেন ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কিছুদিন পরও আমাকে বলছিল আপনি তো ভালো করেই জানেন আমার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তার মানে এটা না যে আমি আপনার সংসার করব না, আমি আপনার স্ত্রী, আপনার প্রতি যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করা আমার উচিত আমি সবটাই করব। তবে আমি জানি না কখন আপনাকে ভালোবাসতে পারবো কিনা। আর একাধারে মোহনার স্বামী এগুলো বলার পর একটু নিঃশ্বাস নিলেন। তারপর যখন উনি আবারও বলা শুরু করলেন তখন দেখি উনি কান্না করতেছে। তখন মোহনার স্বামী ছেলেটাকে বলতেছে ভাই একটা কথা বলি আপনাকে, আপনি হয়তো শুনলে কষ্ট পাবেন, মোহনার বেশি দিন বাঁচবে না, ওর ক্যান্সার হয়েছে। আপনি ভালো করে জানেন আমি নিজেও একটা ডাক্তার, তাকে সুস্থ করার সব রকম চেষ্টা আমি করব। তবে আমার মনে হয় এটা বৃথা হবে, কারণ দিন দিন মোহনা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে লন্ডনে আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না। মোহনা কয়েকদিন আগে আমাকে বলতেছে দেখো আমার লন্ডনের বীজটা দেখার অনেক ইচ্ছা, তুমি ওইখানে আমাকে নিয়ে যাবা, আমি তো কিছুদিন পর মারাই যাব, আমার এই শেষ আবদারটা একটু রাখো। স্বামী হিসেবে মোহনার এই আবদারটা ফেলতে পারি নাই। তারপর যখন লন্ডনে আসলাম আর যখন বীজ দেখা হয়ে গেল, তখন মোহন আমার হাত ধরে বলতেছে জানো যেদিন আমার সাথে রানার সাথে দেখা হয়, মানে আপনার সাথে দেখা হয়েছিল, সেদিন রানা আমার হাত শক্ত করে বলছিল প্লিজ আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার বাবার পায়ে ধরে আমি বলবো আমি আপনার মেয়েকে ভিক্ষা চাই। সেদিনও আমার পাষাণ মনটা গলে নাই। সেদিন আমি রানাকে বলছিলাম আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও, আমার এই শেষ আবদারটা রাখো, আমি রানার সাথে একবার দেখা করতে চাই। মোহনা এখানে আসে শুধু আপনার সাথে দেখা করার জন্য। যখন ছেলেটা মেয়েটার স্বামীর কাছে এই কথাগুলো শুনলো তখন ছেলেটার চোখে পানি টলমল করতেছিল। আর ওই সময় মোহনা রান্নাঘর থেকে তাদের দুজনকে ডাক দিল। তারপর তারা সেখান থেকে রুমে চলে গেল। আর তারা যখন রুমে গেল তখন ছেলেটার হঠাৎ করে মনে পড়লো 7 বছর আগে যখন ধানমন্ডির লেকে মোহনার সাথে দেখা করতাম, তখন আমার জন্য মোহন অনেক কিছু রান্না করে নিয়ে আসতো। ওর হাতের সবচেয়ে বেশি ভালো লাগতো গাজরের হালুয়া। আর এটা ভাবতে না ভাবতে হঠাৎ করে ছেলেটার নজর পড়লো টেবিলের উপর রাখা একটা নীল বক্সের দিকে। তখন মোহনা ছেলেটাকে বলতেছে
তোমার জন্য গাজরের হালুয়া রান্না করে নিয়ে আসছি, খেয়ে দেখো কেমন হয়েছে। তখন ছেলেটা মোহনাকে বলতেছে, সমস্যা নেই, পরে খেয়ে নিব। আর তারপর যখন রাত হয়ে গেল, যখন তারা বিদায় নিবে, তখন মোহনার স্বামী ছেলেটাকে আর মেয়েটাকে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিল। এবার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, আমি ভালো করেই জানি আমার স্বামী আমার অসুস্থতার কথা তোমাকে বলছে, না জেনে থাকার ভঙ্গিমা করবা না। আমি ভালো করেই জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমার এখনো মনে আছে তোমার সাথে যখন আমার সাথে ধানমন্ডির দেখা হয়েছিল, তখন তুমি অনেক কান্না করছিলা। তোমার চোখের পানির দাম হয়তো আমি কোনোদিন দিতে পারবো না, তবে বিশ্বাস করো, আমার পরিবারের চাপে পড়ে আমি বিয়ে করছি। তোমার সাথে আমার সাথে দেখা হয়েছিল 5 এপ্রিলে, আর এখন অব্দি 5 এপ্রিলের দিন আমি একা একা বাইরে বের হই, আর তোমার যেদিন জন্মদিন আসে সেদিন একটা করে গিফট কিনি। আর এটা আমার স্বামী ভালো করেই জানে। আর আমার দেখা মতো আমার স্বামী হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো একটা মানুষ। মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল, এখানে 180টা লেটার আছে, যে লেটারগুলো তুমি আমাকে দিছিলা, সবগুলো আমি যত্ন করে রাখছি। তবে আমি যদি মারা যাই, এগুলোর যত্ন থাকবে না। অনেকবার পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু পোড়াতে পারিনি। যদি আমি মারা যাই, তুমি পুড়িয়ে ফেলে দিও। আর যদি ভাগ্যবশত বেঁচে থাকি, তাহলে আমারগুলো আমাকে ফিরিয়ে দিও। মেয়েটার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, তুমি ভেবো না এখন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অন্ধ। আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে। আর এগুলো বলে যখন মেয়েটা বিদায় নিয়ে চলে গেল, আর ওই সময়টা যখন ছেলেটা রুমে চলে গেল, বারবার ছেলেটার মেয়েটার কথা মনে পড়তেছে। ছেলেটা তখন মনে হইতেছিল, যদি চিৎকার করে কান্না করতে পারতাম আর মোহনার হাত ধরে বলতে পারতাম, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তার কয়েক মাস পরে মোহনা মারা যায়। আর এখনো ছেলেটার কাছে সে 180টা চিঠি আছে। আর এখনো ছেলেটা মাঝে মাঝে সেই চিঠিগুলো পড়ে আর মোহনার জন্য কান্না করে। আর মাঝে মাঝে ছেলেটা ভাবতো, যদি আমিও মোহনার সাথে মারা যেতে পারতাম, যদি আমিও সকল মায়া ত্যাগ করতে পারতাম, যদি আমি একটু শান্তির ঘুম দিতে পারতাম, তাহলে হয়তো বা আমার কাছেও ভালো লাগতো। আমি জানি না আমার এই কথাগুলো কার কার কাছে ভালো লাগছে, তবে বিশ্বাস করেন আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছে। যদি আপনি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটাবার কমেন্ট করে বলবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন।